একা এসে দীপের পাশে বসে, কিন্তু এ মেয়ে তো লাগামহীন কথাবার্তা শুনিয়ে দিল। এদিকে সবাই আবার এজন্য খুশি হয়েছে, এটা সবার মুখ দেখলে বোঝা যায়। তাই না পেরে পিঙ্কি তার মায়ের পাশে বসে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বউ ভাতের জন্য প্রস্তুতি নেয়। নীরাকে সাজাতে বসানো হয়। নীরার সাজের জন্য দীপানিতা এসে নীরাকে খাইয়ে দেয়। ঠিক তখনই পিঙ্কি এসে খোঁচা দিয়ে বলে, এত বড় মেয়েকে আবার খাইয়ে দেওয়া লাগে? নীরা চোখ ছোট ছোট করে তাকায়। ঠিক তখনই পেছন থেকে দীপ বলে ওঠে, তোর বিয়ের সময় যখন সাজানো হবে তুই নিজের হাতে খাবি, কেউ তোকে খাওয়াই দিবে না। আমার বউকে কে কি করলো না করলো এটা আমরা দেখে নিব। প্রিয় ব্যক্তির মুখে অন্যকে বউ বলে সম্বোধন করা কথা শুনে কষ্ট পেল পিঙ্কি। বিয়ে করেছে, বউ তো হবেই, কিন্তু তাই বলে এভাবে বউ বউ বলে গান গাইতে থাকার তো কিছুই নেই। ওখান থেকে চলে গেল পিঙ্কি। দীপান্বিতা ও নীরা মিটমিট করে হাসতে থাকে। দীপ এসেছিল বউ ভাতের জন্য পাঞ্জাবি পরতে। লোকজন চলে এসেছে। একটু পর দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে। নীরাকে লোকজন দেখতে আসবে। বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়েছে। দীপ ও নীরাকে একসাথে বসানো হয় তাদের স্টেজে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসে মেয়ের সাথে দেখা করে আত্মীয়দের কাছে গেছেন। কেয়া এসেছে নীরার কাছে। নীরা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। কেয়া এসে নীরাকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, আমার সাথে কথা বলবি না? তুই যা করেছিস এতে কথা বলা যায়? আমি কিছু না করলেও তোর বিয়ে হতো। কি সুন্দর বিয়ে করে বর নিয়ে পাশে আছিস, এখন বান্ধবীকে ভুলে গেলি? এবারের মতো মাফ কর। আহ্লাদি কণ্ঠে, ঠিক আছে, করলাম মাফ। আশেপাশে দেখ তোর সাদা বিলাই এসছে কিনা। আচ্ছা দোস্ত, বলেই মনে মনে বলে, আমি কিছু করিনি, করেছে তো তোর ক্যাডার সাহেব। তোকে যে হাড়ে হাড়ে চেনে, তাই তো এদিক ওদিক লোক লাগিয়ে রেখেছে। তুই নিজেও জানিস না তোর অগোচরে কি কি হয়েছে। বলেই কেয়া অন্যদিকে যায়। সবাই খাওয়া দাওয়া করে এখন ছবি তুলতে শুরু করে। এমন সময় পিঙ্কি এসে দীপের হাত ধরে বলে, চলো আমরাও ছবি তুলি। দীপ হাত সরিয়ে নেয়। সাথে সাথে নীরা বলে, হ্যাঁ হ্যাঁ, ছবি তো আমরা সবাই তুলবো, সাথে ফেসবুকে পোস্টও করব। ক্যাপশন থাকবে মাই হ্যাপি উইথ মাই বিবেকহীন ননদ। আঙ্কেল, আপনি আমাদের ছবি তুলে দেন। পিঙ্কি রেগে যায়। সাথে সাথে স্থান ত্যাগ করে। কিয়া এসে জিজ্ঞেস করে, এটা কে দোস্ত? আমার না হওয়া সতীন, একদম সুপার গ্লু আঠার মতো। এসছে মাত্র 4 ঘন্টা হয়েছে। ক্যাডার সাহেবের লেজ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এর নামই কি পিঙ্কি? হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? কিছু না, এমনি। বলেই মনে মনে বলে, আমি যা জানি তুই তাও জানিস না। রিক এসে দীপ ও নীরাকে কনগ্রাচুলেট করে। তারপর তাকায় কেয়ার দিকে। নীরা বুঝতে পারে রিক কেয়ার সাথে আলাদা কথা বলতে চায়। তাই নীরা কেয়াকে হাত দিয়ে হালকা খোঁচা মেরে বলে, যাও যাও, তোমার দিন আসতেছে, তাড়াতাড়ি। লজ্জা পেয়ে কেয়া চলে যায়। ছাদের এক কোণে এসে দাঁড়ায় কেয়া। রিক তার পাশে এসে বলে, কাল কল দিয়েছিলাম, রিসিভ করনি কেন? অত রাতে কল করেছিলি কেন? যদি বলি তোমাকে মিস করতেছিলাম। কেন আমাকে হঠাৎ এত মিস করতেছেন কেন? সব কথা একদিন বলবো, আস্তে আস্তে জানতে পারবি। আচ্ছা, এমনিতেও কাল রাতে ঘুমিয়েছিলাম, টায়ার্ড লাগছে খুব। চলো আমরাও কিছু ছবি তুলি। আচ্ছা। বলে রিক ও কেয়া ছবি তুলতে থাকে। কেয়ার প্রতি রিকের এই অ্যাটেকশন রিকের মা খুব ভালো করে খেয়াল করেছেন। ছেলে তার বিয়ের বয়স হতে যাচ্ছে, 25-এ পা দিয়েছে। এখন এমনিতেও বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। রিক মাস্টার্সের পাশাপাশি একজন ফ্রিল্যান্সার। মাস্টার্স শেষ হলে বাবার ব্যবসা সেই দেখবে। তাই ছেলের বিয়ে নিয়ে খুব বেশি টেনশন নেই। কেয়াকে যদি রিক পছন্দ করে থাকে তাহলে কেয়ার বাসায় কথা বলে বিয়ের ব্যবস্থা করবেন তিনি। বউ ভাতের অনুষ্ঠান শেষ করে নীরা ঘরে বসে নীরবের সাথে কথা বলতে থাকে। নীরব বোনকে দেখতে থাকে মন দিয়ে। সরাসরি তো দেখতে পারলো না বোনের বিয়ে। নীরা বলে ওঠে, ভাইয়া, তোমার পরীক্ষা কবে শেষ হবে? এই তো আর 2টো পরীক্ষা আছে, এরপর সার্টিফিকেট পেলেই চলে আসব। পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি, দেখা যাক কি হয়। তাড়াতাড়ি চলে এসো, আর আমার জন্য অনেক অনেক কসমেটিক্স আনবে। ঠিক আছে পাগলি বোন আমার।
এদের কথার মাঝেই ঘরে দীপান্বিতা আসে। নীরাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। দীপান্বিতা এসে বলে, কি করেছে আমার ভাবি? নীরব দীপান্বিতার কণ্ঠ শুনতে পেল, সাথে সাথে নীরাকে বলে, আমি রাখছি বোন, পড়তে বসতে হবে, হাতে সময় কম, বাই। বলেই কল কেটে দেয়। কল কেটে দিয়ে নীরব যায় ফোনের গ্যালারিতে কিছু ছবি দেখতে দেখতে বলে, আমাকে কষ্ট দিয়ে তুমি ভীষণ সুখে আছো আমার মায়াবোন বিহারিনী। বলেই দীর্ঘশ্বাস ছাড়ল নীরব। দীপান্বিতা একটু কষ্ট পেল। আজ 5টি বছর হলো লোকটি জার্মানে গেছে, কোনো খোঁজখবর নেই তাদের। অথচ একসময় তাদের কতই প্রণয়ের সম্পর্ক ছিল। মনের কষ্ট মনেই রেখে দীপান্বিতা বলে, মা খেতে ডাকছে, আঙ্কেল আন্টি এখনও আছে। আন্টি থাকতে থাকতে সবাই একসাথে খেতে বসতে চায়, তাই তাড়াতাড়ি এসো। বলে চলে গেল দীপান্বিতা। দরজার কোণায় এসে চোখ থেকে গড়ে পড়া ছোট্ট পানির বিন্দুটুকু মুছতে থাকে। নীরা খুব বেশি কিছু না বুঝলেও দীপান্বিতার কণ্ঠে মন খারাপের ছাপ স্পষ্ট বুঝতে পেরেছে। নীরা কিছু বলার আগেই দীপান্বিতা চলে যায়। আর তাই আর জানতে পারল না কেন দীপান্বিতা মন খারাপ করেছে। রাতের বেলা দীপ ও নীরা ঘুমানোর জন্য ঘরে আসে। দীপ চারপাশ ভালোভাবে পরখ করে, তারপর বলে, কোথায়? চোখ ছোট ছোট করে নীরা বলে, কে কোথায়? আমাদের বিয়ের আগে পয়দা করা বাচ্চা। ওকে আম্মু আব্বু নিয়ে গেছে। কাল তো ফিরুনিতে যাব, তাই আজ রাতে ওকে দিয়ে দিয়েছি। আর 4 দিন পর তোমার টেস্ট পরীক্ষা, মাথায় আছে তো? বিয়ে করেছি আমি, এখন আমি কারোর বউ হয়েছি, সংসারের দায়িত্ব আছে আমার। পড়াশোনা নিয়ে ভাবলে হবে? তোমার বর তোমাকে সংসার করার জন্য প্যারা দিচ্ছে না, পড়াশোনা করবে মনোযোগ দিয়ে। আজ ক্লান্ত, তাই পড়তে হবে না, কাল থেকে পড়াশোনা শুরু তোমার। আগে তো রাতে 1.5 ঘন্টা পড়াতাম, এখন 6 ঘন্টা পড়াবো। এই জন্য বিয়ে করেছি আমি। তা কিসের জন্য বিয়ে করেছো তুমি? মন দিয়ে সংসার করব বলে। এখন আমি আপনার ছাত্রী না, আপনার বউ। তাহলে আসো। কোথায় আর কেন? কাছে আসো, সংসার করি। আজ তো বিয়ের 2য় রাত, শুরু করি আমাদের সংসার বউ। দীপের ভাবগতি দেখে নীরা আর কিছু বলে না, চুপ করে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। দীপ ঠোঁট কামড়ে হাসে। লাইট অফ করে সেও ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে দীপ কলেজে চলে যায় আর নীরা নিজের বাসায় আসে। দীপান্বিতা অভ্রকে সাথে করে নিয়ে আসে। দীপ কলেজ শেষ করে নীরাদের বাসায় আসবে। বাসায় এসে নীরা বাবা মাকে জড়িয়ে ধরেছিল কিছুক্ষণ, তারপর ফ্রেশ হয়ে বেলকুনিতে যায়। বেলকুনিতে দাঁড়ানোর সাথে সাথে মিসেস শিউলি দীপের দাদি ছাদ থেকে বলে, কি গো নাদবো, শ্বশুর বাড়ি দেখবার জন্য এখানে আসছো নাকি? আমি বাসায় থাকলে তো এই বেলকনিতে দাঁড়িয়ে থাকতাম। তোমাদের দেখার ইচ্ছা হলে তোমাদের বাসায় চলে যাব। তোমার ভাগ্যটা বহুত ভালো, কি সুন্দর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পাশাপাশি পাইছো। আমার নাতির সোহাগ পাইবা, আবার বাপের বাড়ির কথা মনে উঠলে দেখতেও পাইবা। তোমার ভাগ্যটাও ভালো দাদি, কি সুন্দর নাতব্য ফিরুনিতে বাপের বাড়ি আসছে, আর তারপরেও তার মুখ দেখতে পারছো। কয়জন দাদি শাশুড়ির ভাগ্য এমন হয় বলো তো? কথা বলতে বলতে অভ্র আসে সেখানে। তিনজনে মিলে গল্প করে কিছুক্ষণ। নীরবের ঘরটিতে আজ দীপান্বিতা ও অভ্র থাকবে। কয়েকদিন ধরে বিয়ের কার্যক্রমের জন্য অনলাইনে ড্রেস সেল করতে পারেনি দীপান্বিতা। আজ অনলাইনে লাইভে শাড়ি পরে এসেছে। লাইভে একটি শাড়ি খুলে দেখাচ্ছে আর দাম বলছে। জার্মান থেকে দীপান্বিতার লাইভ ভিডিও দেখতে থাকে নীরব। স্ক্রিনে দীপান্বিতার মুখে হাত ছুঁয়ে বলে, আমার মায়াবোন বিহারিনী, আমার এক সময়ের প্রণয়ের নারী, সে এখন আমার জন্য এক নিষিদ্ধ নারী। তোমায় হারিয়েছে আমি চিরতরে, তবু থাকিবে তুমি আমার এই বক্ষস্তরে। বলে চোখের পানি মুছতে থাকে। নীরব জার্মানে গেছে আজ 5 বছরের একটু বেশি। ফুড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে অনেক জায়গায় অ্যাপ্লাই করে সে, কিন্তু ভাগ্য তাকে জার্মানে সিলেক্ট করে। জার্মানে আসার আগে দীপান্বিতার সাথে ছিল তার প্রেমের সম্পর্ক। দীপান্বিতাকে ছোট থেকেই পছন্দ করত। আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়। একই স্কুলে পড়াশোনা করতো তারা। নীরব কলেজে উঠেছিল আর দীপান্বিতা ক্লাস 9-এ উঠেছিল। এমন সময় নীরব প্রপোজ করে দীপান্বিতাকে। দীর্ঘ 2.5 বছর প্রেম করে তারা।
এরপর নীরব চলে যায় জার্মানি যাওয়ার পরও তাদের কথাবার্তা চলতো। হঠাৎ 6 মাস পর থেকে দীপান্বিতাকে পাওয়া যায় না। নীরা তখন ছোট, তাই ওর কাছে খোঁজখবর নিতে পারতো না। এরপর হঠাৎ একদিন মিসেস নাজনীনের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে অভ্র সামনে আসে। নীরব জিজ্ঞাসা করে, বাচ্চাটিকে? মিসেস নাজনীন বলে ওঠে, আমাদের দীপান্বিতার ছেলে অভ্র। মায়ের মুখে এমন কথা শুনে আর কথা বলার রুচি থাকে না নীরবের। সাথে সাথে কল কেটে দেয়। এর কয়েকদিন পর দীপান্বিতা কল করেছিল, কিন্তু নীরব কল কেটে দিত। তারপর নিজ থেকে ফোন নম্বর ও বিভিন্ন ভার্চুয়াল অ্যাকাউন্ট পরিবর্তন করে। খোঁজ খবর রাখে না দীপান্বিতার। কলেজ শেষ করে কেয়া এসেছে নীরার সাথে আড্ডা দিতে। কলেজের ভিন্ন ইনফরমেশন সবগুলো মনোযোগ দিয়ে কালেক্ট করছে কেয়া। দীপ যে তাকে ওয়ার্নিং দিয়েছে তাতে এগুলো করতেই হতো। ইনফরমেশনগুলো নীরাকে দিয়ে বলে, ভালোভাবে পড়াশোনা করবি আর ফাঁকিবাজি হওয়া যাবে না। একজন প্রফেসরের বউ তুই, এটা মাথায় রাখবি। নীরা কেয়ার কপালে হাত রেখে বলে, তুই সুস্থ আছিস তো দোস্ত? নাকি সাদা বিলাই তোকে প্রেমের মন্ত্র না দিয়ে বিদ্যার মন্ত্র দিয়েছে, যেটা আমাকে ক্যাডার সাহেব দিতে থাকে? কেয়া মনে মনে বলে, তোর ক্যাডার সাহেবের চক্করে পড়াশোনা থেকে কোনো কিছু করার উপায় আছে? আজ যে ওয়ার্নিং দিয়েছে আমাকে জীবনও ভুলবো না। কলেজে নীরা কলেজে যায়নি, তাই কেয়া ও রিক একসাথে বাইকে করে কলেজে যায়। রাস্তায় রোড ক্রসিংয়ের সময় দীপ ও রিকের বাইক পাশাপাশি থাকে। দীপ দেখে ফেলে রিক ও কেয়াকে। তারপর দ্বীপের কক্ষে কেয়াকে ডাক দেয়। কেয়া দ্বীপের কক্ষে আসলে দীপ বলে, পরীক্ষা আর 3 দিন পর। তুমি নিজে পড়াশোনায় মনোযোগী না, সাথে ওই গাধিটাও। কোনো প্রকার পড়াশোনায় অমনোযোগী আমি সহ্য করব না। আজ থেকে ক্লাসে মনোযোগ দিয়ে পড়াগুলো আদায় করবে। আর এই 3 দিনে যা যা শিখবে ইনফরমেশন নীরাকে দিবে। তোমাদের ক্লাসের যে টপ স্টুডেন্ট, ওর থেকে এই 1 সপ্তাহের ইনফরমেশন কালেক্ট করবে। দুজনে পড়াশোনা ঠিক মতো করবে আজ থেকে। নীরাকে আমি পড়াবো আর তোমার খোঁজ তোমার বাবা মায়ের থেকে নিব। পড়াশোনায় তুমিও কম ফাঁকিবাজ না। আজ থেকে মনোযোগী না হলে তোমার জন্য ইশতিয়াক স্যারকে ঠিক করব। খুব ভালোভাবেই জানো স্যার কেমন। শুকনো ঢোক গিলে কেয়া বলে, দরকার নেই স্যার, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব আর নীরাকেও ইনফরমেশনগুলো দিব। গুড গার্ল। আর শোনো, আমি যে ইনফরমেশন দেওয়াই এটা মানে নীরাকে বলার দরকার নেই। ঠিক আছে, কিন্তু চন্দ্রপাখি বলতে যে থামলেন কেন স্যার? একটু দুষ্টুমি করেই বলে কেয়া। দীপ চোখ রাঙ্গানি দিয়ে বলে, ক্লাসে যাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কেয়া ভয়তে চলে যায়। দীপ বিড়বিড় করে বলে, ছাত্রী যখন বউ আর শালি হয়, কত কিছুই না সহ্য করতে হয়। সন্ধ্যায় দীপ নীরাকে বলে, বই বের করো, পড়তে বসবে। না, আমি এখন ফিরুনিতে এসছি। নববধূ আমি এখন। কতদিন পর বাবার বাসায় এসছি। এখন পড়তে বসবো না। ভালোভাবে বলছি, পড়তে বসো। কেমন জামাই আপনি? শ্বশুর বাড়িতে এসছেন, জামাই আদর খাবেন, গল্প করবেন, আড্ডা দেবেন, তা না খালি বলছে পড়তে বসো পড়তে বসো। এমন জামাই আমার ভালো লাগে না। দীপ নীরার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, 2টা অপশন দিলাম তোমাকে, চয়েস করবে তুমি। 1 স্যার মোড। এই স্যার যদি একবার শিক্ষক মোডে চলে আসে তাহলে তার শিক্ষক থেরাপি তো জানোই। 2 স্বামী মোড। এই স্যার যখন স্বামী মোড হয়ে যাবে তখন কিন্তু সে জামাই থেরাপি শুরু করে দিবে। কারণ তুমি তো চাও আমি স্যার থেকে পারফেক্ট স্বামীতে রূপান্তর হই। কান গরম হয়ে আসে নীরার। সাথে সাথে বলে, এগুলো কিসের কথাবার্তা স্যার? ও মা, এখন স্যার হয়ে গেছি। এতক্ষণ না শ্বশুরবাড়ির জামাই আদর নিয়ে বলেছিলে? যেহেতু আমি এই বাড়ির জামাই, সেদিক থেকে তুমি তো আমার বউ, তাই না বউ? দূরে সরে আসে নীরা। দীপের কথার ধরন মাইন্ড অন্যদিকে নিয়ে যায় তাকে। দীপ আবারও আলতো হেসে চোখের চশমা ঠিক করে। নীরার চোখের দিকে তাকায়। নীরাও তাকায় চশমাওয়ালা ওই চোখের দিকে। দীপ নীরার চোখের দিকে তাকিয়ে বলে, এই স্যারকে যদি স্বামী হিসাবে এখনই চাও, সত্যি বলছি এই বছরে তোমার হাতে ইন্টারের রেজাল্ট নয়, আমাদের চুনুমুনু আনার রিপোর্ট এনে দিব। নীরা প্রত্যুত্তর না করে শুকনো ঢোক গিলে। দীপ আবারও বলে, কিসের মিষ্টি খাওয়াতে চাও সবাইকে? আমাকে ভালো স্যার হওয়ার রেজাল্টের, নাকি ভালো স্বামী হওয়ার রেজাল্টের?
পড়তে বসবো আমি, আর কোনো ফাঁকিবাজি করব না। কি কি পড়তে হবে বলেন, আমি লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসেছি। নীরা বই পড়ছে আর চোখে দীপকে দেখছে। দীপ তার মতো বইয়ের পাতা দাগিয়ে যাচ্ছে। হঠাৎ করে নীরার চোখ আটকে যায় দীপের চোখের দিকে। চারকোনা আকারের চশমার ভিতর দীপের চোখ যেন আকর্ষণীয় লাগছে তার কাছে। দীপের খোঁচা খোঁচা দাড়ির মাঝে ছোট্ট একটি তিল দেখা যাচ্ছে, যেটা নীরারাজ খুব ভালোভাবে পরখ করছে। নীরার অজান্তেই নীরা তাকিয়েছিল দীপের দিকে। হঠাৎ নীরার পড়া বন্ধ হয়ে যাওয়ার দীপও তাকেই নীরার দিকে। দীপ বুঝতে পারে নীরার চাহনির মানে। মোহিত হয়ে যাচ্ছে নীরা, হবেই বা না কেন, তারা তো স্বামী স্ত্রী, তাদের হক আছে এইভাবে একে অপরের প্রতি মোহিত হওয়ার। কিন্তু কাল নীরার পরীক্ষা, ওকে এখন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। দীপ চাই নীরা তার উপর নির্ভর না করুক। দীপ চাই নীরা একজন সফল নারী হোক। সে তার বউকে, তার চন্দ পাখিকে একজন ভালো আদর্শ সফল নারী বানাতে চায়। ভালোবাসার মানুষ একজন সফল মানুষ হবে, এই অনুভূতিটি ভিন্ন। নীরার ভিতর এই সব কিছুর প্রতিভা আছে, কিন্তু নীরা নিজেকে হেলায় উড়িয়ে দিয়েছে। এসব ভেবে দীপ নীরার মাথায় দিল এক টোকা। নীরার ভাবনার বিচ্ছেদ ঘটল। দীপ নীরাকে বলে, বরকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু ইন্টারের রেজাল্ট একবারই আসবে। আমি যেন দ্বিতীয়বার ইন্টার এক্সাম দিতে না দেখি। বুঝতে পেরেছি বলেই পড়তে শুরু করে নীরা। মনে মনে একটু লজ্জা পায় সে, কিন্তু প্রকাশ করল না। সকালবেলা দীপের আগে ঘুম থেকে উঠে নীরা মিনিকে সোফায় ঘুম পাড়িয়ে দিয়েছে। হামি তুলে নীরা তাকালো দীপের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঘুমানোর সময় কেউ চশমা চোখে রাখে? কি আজব ক্যাডার সাহেব আমার। চশমা খুলে ঘুমালে কি হয়? বলে ফ্রেশ হতে চলে গেল। কে আজ নিজের মতো কলেজে যাবে, নীরা দীপের সাথে যাবে। কে আর ভালো লাগছে না নীরা তার সাথে নেই বলে। আনমনে হাঁটতে থাকে কেয়া। ঠিক তখনই পেছন থেকে শুনতে পায়, এই চশমিশ। কে তাকালো পিছনে, রিককে দেখতে পেল। রিককে দেখে ভালো লাগলো কেয়ার, কিন্তু চশমিশ নামটি বলার কি খুব দরকার ছিল? চশমা কি আর সে ইচ্ছে করে পড়ে? তার অসুবিধা হচ্ছে বলেই তো চশমা নেওয়া লাগে। প্রতিবাদ করে কেয়া বলে, আমাকে চাশমিশ বললেন কেন? কারণ তোমাকে চশমা পরা দেখতে আমার ভালো লাগে, তাই। লম্বা চওড়া মুখে, চিকন চিকন চোখে চশমা যেন আলাদাভাবে ফুটিয়ে তুলেছে। তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে বলতাম ডাক্তার হও, একদম পারফেক্ট লাগবে। আপনি ডাক্তার হতে বললে আমি ডাক্তার হতাম? জানি না, তবে আমি আমার মনের বাসনা না হয় বলে দিতাম। সম্পূর্ণ করার দায়িত্ব তোমার। আমার বাইকে করে চলো, কলেজে পৌঁছে দিই। আপনি কি আমার ড্রাইভার হওয়ার দায়িত্ব নিয়েছেন? নীরা আমার সাথে যাওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে আপনি আমাকে কলেজে নিয়ে যাওয়া আশা করেন। এগুলো কেন করেন? এখনো বুঝতে পারোনি নাকি বুঝেও না বোঝার অভিনয়? বিষমঠে কেয়ার। সে তো খুব ভালোভাবেই জানে এই সাদা বিলাই তার প্রেমে হাবুডুবু খেয়েছে। সেও তো সাদা বিলাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কথা এড়াতে কেয়া বলে, আমি কি জানবো, আর আমার দেরি হয়ে যাচ্ছে, পরীক্ষা আজ আমার, চলুন কলেজে যাই। বলে রিকের বাইকে উঠল কেয়া। রিক স্মিত হাসলো, কেয়াও হাসলো। এটা রিক দেখতে পেল। বাইকের আয়নাতে কেয়ার হাসি দেখে রিকের ভালো লাগলো। রিক মজা করে বলে, আমার চশমিশের হাসি অনেক সুন্দর। প্রত্যুত্তর করে না কেয়া। মনে মনে খুশি হয়েছে রিক তাকে নিজের করে বলেছে। নীরা রেডি হয়ে ব্যাগ গোছাচ্ছে। ব্যাগগুলো দীপানিতা নিয়ে যাবে। 3 দিন হয়ে গেছে, আজ শ্বশুরবাড়িতে যাবে নীরা। পরীক্ষা দিয়ে সোজা শ্বশুরবাড়ি। কিন্তু নীরার মনে খারাপ লাগার আভাস নেই। সে খুব ফুরফুরে আছে। খারাপ আর লাগবে কিভাবে? শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি তো পাশাপাশি। বেলকুনিতে দাঁড়ালেই তার ঘর দেখা যায়। আবার দীপান্বিতার ঘরের দিকে গেলে নীরবের বেলকুনি। মা বাবাকে সারাদিন দেখতে পাবে। দীপ বারবার নীরাকে বলছে, পরীক্ষা মনোযোগ দিয়ে দিবে, যেটা পারবে না ওটা বাদ দিয়ে অন্যগুলো লিখবে। যেহেতু টেস্ট পরীক্ষা, আপাতত পাস হলেই হবে। যেগুলো পড়িয়েছি মাথায় ভালোভাবে রাখবে। নীরা এবার বিরক্ত। দীপের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে, এখন আমরা বের হব। আপনি কি আমাকে এখনো এসব ভাষণ দেবেন? দেশে মনে হয়
আমি সেই মেয়ে যে কিনা স্যারকে বিয়ে করে বইয়ের বিদ্যা নিয়ে ঘুরছে। কোথায় বিয়ে করলাম নতুন নতুন, এখন আরও বরের সাথে ঘুরবো ফিরবো তা না, পরীক্ষা এই করো ওই করো। দীপ নীরার কাছে আসলো, তারপর বলে,